বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি তোমাদের যে বিষয়টি আলোচনা করব, স্নাতক দ্বিতীয় বর্ষ বাংলা জাতীয় ভাষা বই থেকে মাইকেল মধুসূদন দত্তের লেখা আত্মবিলাপ কবিতাটি। তো আমরা তাহলে আলোচনা শুরু করি। প্রথমে আমার পরিচিতি দিয়ে নিই। সুলতানা নার্গিস বেগম, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, রহনপুর মহিলা কলেজ, গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমরা সংক্ষেপে মাইকেল মধুসূদন দত্তের জীবনীটা একটু জেনে নেব। আমরা পূর্বের ক্লাসে তার বিস্তারিত আলোচনা করা হয়েছে। আধুনিক বাংলা সাহিত্যের রূপকার মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্ম হয়েছে 1824 সালে যশোর জেলার সাগরদাঁড়ি গ্রামে এক জমিদার পরিবারে। তার পিতার নাম রাজনারায়ণ দত্ত, মাতা জাহ্নবী দেবী। মাইকেল মধুসূদন দত্তের তিনি যৌবনে ছিলেন সংস্কারমুক্ত চিন্তা চেতনার অধিকারী, যার ফলে তার ছোটবেলা থেকে হিন্দু ধর্মের নিয়ম কানুন, আচার আচরণ এগুলো তার মনে তেমনভাবে তাকে প্রভাবিত করতে পারেনি। তিনি যখন বড় হলেন, হিন্দু কলেজে যখন পড়তে লাগলেন, তখন থেকে তার ভিতরে শুরু হয় ইংরেজি সাহিত্যের প্রতি তার শেখা, তার অদম্য ইচ্ছা। তো এবং পরবর্তীতে ইংরেজ কবিদের মতো খ্যাতিমান হওয়ার জন্য তিনি 19 বছর বয়সে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। এর ফলে তাকে হিন্দু কলেজ ত্যাগ করতে হয়। বাধ্য হয়ে তিনি বিশপস কলেজে গিয়ে ভর্তি হন এবং এর সময় পরবর্তীতে তিনি মাদ্রাজে চলে যান। মাদ্রাজে থাকার সময় তিনি বেশ কয়েকটি ভাষায় দক্ষতা অর্জন করেন। তো বাংলা ভাষায় তিনি একাধিক্রমে নাটক, মহাকাব্য, পত্রকাব্য, প্রহসন, সনেট প্রভৃতি রচনা করেছেন এবং তার সবচেয়ে অনন্য সৃষ্টি হচ্ছে অমিত্রাক্ষর ছন্দের লেখা তার কাব্যগ্রন্থ, চতুর্দশপদী, কবিতাবলী, সনেট এগুলো তিনি রচনা করেন। হিন্দু কলেজে অধ্যয়নের সময় তিনি যখন ইংরেজি সাহিত্যের প্রতি তার প্রবল অনুরাগ জন্মে, তার ধারণাই ছিল ইংরেজি সাহিত্যে খ্যাতিমান হতে গেলে, অর্থাৎ বাইরন, মিল্টন এই কবিদের মতো খ্যাতিমান হতে গেলে তাকে ইংরেজি ভাষা ভালো করে জানতে হবে এবং সেজন্য বিদেশে যাওয়ার জন্যই তিনি মাদ্রাজ থেকে পরবর্তীতে বিদেশে লন্ডনে পাড়ি জমান, বিলেত চলে যান। এরপর পাঠ পরিচিতিতে আমরা আত্মবিলাপ কবিতাটি শুরু করি। পাঠ পরিচিতিতে জেনে নিই এই কবিতাতে আমরা কি কি আলোচনা করব, কি কি তোমরা শিখবে। আত্মবিলাপ, প্রথমে হচ্ছে আত্মবিলাপ একটি গীতি কবিতা। এটি বিবিধ কাব্যগ্রন্থের অন্তর্গত। 1861 সালে তত্ত্ববোধিনী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। কবিতাটিতে মোট 7টি স্তবক রয়েছে। 7টি স্তবকের মধ্যে আজকে আমরা 2-3টি আলোচনা করব। আত্মবিলাপ কবিতা কবির আত্মোপলব্ধির সার্থক রূপায়ণ। এই কবিতার মধ্যে তোমরা যা শিখবে তা হচ্ছে আত্মবিলাপ। নামটি দেখে শুনে বোঝা যাচ্ছে যে বিলাপ মানে হচ্ছে কান্না, ব্যথা, বেদনা, হাহাকার। মানুষের মনের যে হাহাকার যখন প্রকাশিত হয়, কেউ বলে, সেটাই হচ্ছে বিলাপ। মাইকেল মধুসূদন দত্ত ইংরেজি সাহিত্যে খ্যাতিমান হওয়ার জন্য তিনি যখন নিজ ভাষা, দেশ ছেড়ে বিদেশে চলে গেলেন, তো মাইকেল মধুসূদন দত্ত ব্যক্তি জীবনে এমনিতেই ছিলেন খুব বেহিসেবী,
অপরিণামদর্শী। জমিদার বংশের সন্তান হওয়ার জন্য অতি আদরে বড় হয়েছিলেন, যার ফলে তার টাকা পয়সা খরচ করার মনোবৃত্তি একেবারেই স্বাভাবিক ছিল না। পকেটে যা থাকতো তাই তিনি দুহাতে শেষ করে ফেলতেন। এর ফলে যা হবার তাই হয়েছিল। বিদেশে গিয়ে তিনি দারুণ অর্থাভাবে পড়েন। পরবর্তীতে তার এই ভুল ভাঙে তাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অনেক সাহায্য করেছেন এবং তার সাহায্য নিয়ে পরবর্তীতে তিনি যখন দেশে ফিরে আসেন, দেশে ফিরে এসে ঘটনাক্রমে একসময় বাংলা সাহিত্যের প্রতি তিনি অনুরাগী হয়ে ওঠেন এবং তিনি নিজের ভুল বুঝতে পারেন। তো আত্মবিলাপ কবিতাটি আমরা যে পড়ে যা জানব, মাইকেল মধুসূদন দত্তের ব্যক্তি জীবনের ভুলের অনুশোচনার হাহাকার এই কবিতায় ফুটে উঠেছে। বিদেশি ভাষায় যশ, খ্যাতি, প্রতিপত্তি অর্জন করতে গিয়ে তিনি দিনের পর দিন যে অনাহারে অর্ধাহারে থেকে হতাশার আগুনে পুড়ে তিনি যে নিঃশেষিত হয়েছেন, আত্মবিলাপ কবিতায় আমরা আত্মবিলাপ কবিতার প্রতিটি লাইনে ছত্রে তাই ফুটে উঠেছে। তো যাই হোক, নিজের জীবনের মূল্যবান সময় নিঃশেষ করে দিয়ে তিনি যখন আত্মোপলব্ধি করলেন, তার বেশ কয়েকটি কবিতায় আমরা এগুলো পড়ে জানতে পারি। আত্মবিলাপ কবিতায় এই কবিতায় যা তোমাদের কবিতার মূল ভাবটি আমি সংক্ষেপে বলে দিই, তারপর মূল পাঠে আলোচনায় যাব। তো আত্মবিলাপ কবিতায় কবির অন্তর্দহন ও অনুশোচনার সুর ধ্বনিত হয়েছে। নির্বাচিত কবিতা হচ্ছে, তাহলে আমরা আত্মবিলাপ শুরু করি। কবিতাটি 1, 2, 3 এভাবে নম্বর দিয়ে শুরু হয়েছে। আমরা প্রথম স্তবক 1 নম্বর স্তবকটা শুরু করি। আশার ছলনে ভুলি কি ফল লোভিনু হাই, তাই ভাবি মনে। জীবন প্রবাহ বহি কাল সিন্ধু পানে ধাই, ফিরাবো কেমনে। আশার ছলনে ভুলি কি ফল লোভিনু হাই, তার যে আত্মদহন, আত্ম অনুশোচনা কবিতার প্রথম লাইনে যে আশা মানুষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, আবার আশার কুহুকে পড়ে আশার মোহে কেউ যদি বিভ্রান্ত হয় তাহলে তার জীবন ব্যর্থ হয়ে যায়। তো কবি এখানে বলছেন আশার ছলনায়। ছলনা মানে কি? ছলনা মানে হচ্ছে কুহক, মিথ্যা। আশার ছলনায় কি ফল লোভিনী হয়, তিনি বলছেন কি ফল লাভ করেছি। জীবন শেষে তিনি যখন হিসাব নিকাশ করতে বসেছেন, দেখছেন যে সব কিছুই শূন্য, তাই ভাবি মনে। জীবন প্রবাহ বহি কাল সিন্ধু পানে ধাই। মানুষের জীবন থেমে থাকার নয়, জীবন প্রবাহ অর্থাৎ নদীর মতো বয়ে চলে। কাল সিন্ধু, এখানে মানুষের জীবনের সময়কে তুলনা করা হয়েছে কাল সিন্ধু। সিন্ধু নদীতে যেমন স্রোত প্রবাহিত হয়, পানি প্রবাহিত হয়, বয়ে চলে, মানুষের জীবনের সময়ও ঠিক তেমনিভাবে বয়ে চলেছে, থেমে নেই। অর্থাৎ মানুষের আয়ু কমতেই আছে। ফিরাবো কেমনে, এটাকে ফেরানো যায় না। নদীর স্রোতকে যেমন ফেরানো যায় না, মানুষের জীবনের সময় ফুরিয়ে গেলে সেটাকেও আর ফিরে পাওয়া যায় না। দিন দিন আয়ুহীন হীনবল দিন দিন, তবু এ আশার নেশা ছুটিল না একই দায়। এভাবে কি হয়েছে? দিন দিন আয়ুহীন, জীবন খাতা থেকে একটি একটি করে আয়ু খসে গেছে, চলে গেছে। হীনবল দিন দিন। আর মানুষ কি হয়? মানুষের জীবনের শ্রেষ্ঠ সময় হচ্ছে তার মধ্যবর্তী সময়, যৌবনকাল, শৈশব, কৈশোর, যৌবন। তো হীনবল দিন দিন, মানুষ যখন যৌবন থেকে বার্ধক্যে উপনীত হয় তখন কি হয়? তার মানসিক বল, শারীরিক বল কমতে থাকে, তার সঙ্গে সঙ্গে মানসিক বলও কমে যায়। কবিতায় বলছেন যে এভাবে আয়ুহীন হয়েছেন এবং শারীরিক ক্ষমতাও তার কমে গিয়েছে বা কমে যায় মানুষের। তবুয়ে আশার নেশা ছুটিল না একই দায়। তবুয়ে আশার নেশা, মানুষ যখন বিভ্রান্তিতে মোহে পড়ে, মোহগ্রস্ত হয়, তখন সে নিজের ভুল বুঝতে পারে না। কেউ যদি তাকে বুঝিয়েও দেয় যেটা তোমার ভুল হচ্ছে, তারপরেও সে বোঝে না। যখন বোঝে তখন হয়তো তার আর ফিরে আসার সময় থাকে না, সেখানে আর
ফিরে যাওয়া যায় না। কবি এই লাইনটির মধ্যে এই কথাটাই বলেছেন যে তবু আশার নেশা ছুটিল না কি দায়। তিনি বুঝতে পেরেছেন যে তার জীবনের যে মূল্যবান সময় চলে যাচ্ছে, তবুও আশার ছলনায় তিনি তার এই মূল্যবান সময়কে ব্যয় করেছেন। এরপর 2 নম্বর স্তবকে তিনি আবার বলছেন, রে প্রমত্ত মন মম কবে পোহাই বেরাতি। নিজের মনকে তিনি প্রশ্ন করছেন, রে প্রমত্ত মন। প্রমত্ত মানে চঞ্চল, অস্থির। মানুষের মন যখন যা চায়, কেউ যদি মন সেটাই যদি বিবেক দিয়ে চিন্তা দিয়ে সে বিচার বিবেচনা না করে যখন যা মন চায় সেটাই যদি করতে যায়, তাহলে মানুষ কখনো তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না। কবে পোহাই বেরাতি, এখন অন্ধকার রাত তার জীবনে ঘনিয়ে এসেছে। কবে পোহাই বেরাত, এই অন্ধকার কখন কেটে যাবে, জাগবি রে কবে। তার মনকে প্রশ্ন করছেন যেহেতু সে কবে জাগবে, বিবেক কবে, তার চিন্তার জগৎ কবে আলোকিত হবে। জীবন উদ্যানে তোর যৌবন কুসুম ভাতি কতদিন রবে। জীবন উদ্যানে মানুষের জীবনকে, এখানে এই কবিতায় বেশ কিছু কবি নিজের মনোভাবকে ফুটিয়ে তোলার জন্য বেশ কিছু উপমার ব্যবহার করেছেন। জীবন উদ্যানে তোর যৌবন কুসুম ভাতি কতদিন রবে, অর্থাৎ যৌবন কুসুম ভাতি, ভাতি মানে হচ্ছে আলো, কুসুম মানে ফুল। তো যৌবন কালকে তুলনা করা হয়েছে প্রস্ফুটিত একটি কুসুম বা ফুলের সঙ্গে। তো জীবন উদ্যানে, বাগানে যেমন সুন্দর সুন্দর ফুল ফুটে থাকে, তো এই ফুলগুলো কি স্থায়ী হয়? ফুলগুলোর স্থায়িত্ব অতি অল্প সময়ের জন্য। মানুষের জীবনের শ্রেষ্ঠ সময় তার যৌবনকাল, তার তারুণ্যের সময়, এটাও খুব স্বল্প। তো এই সময়টাকে মানুষ যদি ভালো কাজে না লাগাতে পারে, ভালোভাবে ব্যয় করতে না পারে, তাহলে কি হয়? পরবর্তীতে তাকে অনুশোচনায় শুধু দগ্ধীভূত হতে হয়, অনুশোচনার আগুনে পুড়তে হয়, আর কিছুই লাভ হয় না, ফিরে যাওয়া যায় না আর জীবনের শুরুতে। কবিতায় এখানে এই জায়গায় তিনি তার আত্মোপলব্ধি হয়েছে যে কবে জাগবে তার এই মন, প্রমত্ত মন। জীবন উদ্যান থেকে তার যে যৌবন কুসুম, জীবন যে ফুরিয়ে যাচ্ছে, কতদিন রবে এটা। নির্বিন্দু, আরেকটি এখানে উপমা দেওয়া হয়েছে খুব সুন্দর। নির্বিন্দু দুর্বাদলে নিত্যকিরে ঝলমলে কে জানে অম্বু বিম্ব অম্বু মুখে সদ্যপাতি। নীর অর্থাৎ, নীর শব্দের অর্থ হচ্ছে পানি। নির্বিন্দু দুর্বাদলে, দুর্বাদল দুর্বা ঘাস, তোমরা দেখে থাকবে দুর্বা ঘাস। তো ঘাসের উপরে যখন সকালবেলা শিশির পড়ে বা বৃষ্টি যখন হয়, তো বৃষ্টি যখন লেগে থাকে গাছের পাতায়, ঘাসের পাতায়, তো সেটা কত স্বল্প সময়ের জন্য, কত ক্ষণস্থায়ী, একটু বাতাস হলেই সেটা পড়ে যায়। নিত্যকিরে ঝলমলে, সবসময় কি ঝলমল করে, আলোকিত হয়? করে না, অল্প সময়ের জন্য। তো মানুষের জীবনের সময়টাও এরকম। কবি তার জীবনের, তার যৌবনকালের মূল্যবান সময়টা যে তিনি অপচয় করেছেন, বিদেশে গিয়েছেন, বিদেশি ভাষার প্রতি তার যে অনুরাগ, তো পরবর্তীতে তার এই অনুরাগ অনুশোচনায় পরিণত হয়েছে। তিনি তখন দেখছেন যে নির্বিন্দু অর্থাৎ পানির বিন্দু ঘাসের উপর যেমন অতি ক্ষণস্থায়ী, ঝলমল করে না, আলোকিত হয়ে থাকে না বেশিক্ষণ। কেনা জানে অম্বু বিম্ব অম্বু মুখে সদ্যপাতি। অম্বু শব্দের আরেকটি অর্থ হচ্ছে পানি। তো এখানে পানির প্রতিশব্দ পাওয়া গেল, একটি হচ্ছে নীর, আরেকটি পানি। বিম্ব, অম্বু বিম্ব অম্বু মুখে সদ্যপাতি। তো যে পানি যেমন, অর্থাৎ পাতার উপরে পানি যখন থাকে, শিশির বা বৃষ্টির পানি, এটা সদ্যপাতি। সদ্যপাতি শব্দের অর্থ হচ্ছে অতি ক্ষণস্থায়ী, একেবারেই যেটা মানে অতিশয় ক্ষণস্থায়ী, নশ্বর, অর্থাৎ কিছু সময়ের জন্য সেটা ঝলমল করলেও একটু বাতাস লেগে একটু নড়াচড়া করলে সঙ্গে সঙ্গে পড়ে যায়। তো একটি পাতার উপরে পানি যেমন যখন টলমল করে, তো সেটা যেমন দীর্ঘস্থায়ী নয়, মানুষের জীবনের আয়ু বা তার
সময় জীবনকালটা, যে শৈশব কৈশোর যৌবন, এই জীবনের যে শ্রেষ্ঠ সময়, সুন্দর সময়, কর্মের সময় যেটা, সেটাও এরকম ক্ষণস্থায়ী, চলে গেলে আর ফিরে পাওয়া যাবে না। তো এই তো হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের এই আত্মবিলাপ কবিতার এই বিভিন্ন, তিনি এরকম উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন তার জীবনের যে ভুল বা অনুশোচনা, যেটা তিনি ইংরেজি সাহিত্যে খ্যাতিমান হওয়ার জন্য করতে গিয়ে পরবর্তীতে যখন তিনি ফিরে আসলেন, বাংলা সাহিত্যে যখন মনোনিবেশ করলেন, তখন বুঝতে পারলেন যে বাংলা সাহিত্যে বা বাংলা ভাষায় যে অনেক মূল্যবান রত্ন লুকিয়ে আছে, এই রত্নগুলোকে তিনি যখন খুঁজে পেলেন, তখন যে অনুশোচনা, তার যে হাহাকার, যে তিনি যদি এটা না করে শুরু থেকেই যদি আত্মনিয়োগ করতেন, তাহলে হয়তো আরও ভালো করতেন। তো যাই হোক, মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে তার যে অনন্য অবদান, বাংলা সাহিত্যে তিনি যে আধুনিক যুগের যে সূচনা করেছেন, তোমরা এই কবিতাটি যখন আমি পরবর্তীতে আরও শেষ করব, পুরোটা আরও অনেক সুন্দর কবিতা, আশা করি তোমরা মনোযোগ দিয়ে পড়বে। এখানে বেশ কিছু সংস্কৃত বা তৎসম শব্দ রয়েছে। তৎসম শব্দবহুল কবিতাটা এই জন্য অনেকের কাছে কঠিন মনে হয়। শব্দগুলোর অর্থ জানতে হবে, অর্থ জানলে কবিতাটি তখন আর কঠিন মনে হবে না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বাড়িতে আশা করি কবিতাটি পড়বে এবং বোঝার চেষ্টা করবে। আগামী ক্লাসে যখন আমি আবার এটি আলোচনা করব, তাহলে তোমাদের জন্য আরও সহজ হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।